চোখ, সেই মুখ, অবিকল সেই কণ্ঠস্বর, কি করে সম্ভব? কিন্তু এই কথা কাউকে বলা যাবে না, কাউকে জিজ্ঞাসা করা যাবে না। সমাজ জানতে পারলে উল্টো পাল্টা মনে করে আমার চরিত্রের কালি ছিটিয়ে দেবে। তাই বলে আমি আমার নিজের চোখে অবিশ্বাস করব? ইম্পসিবল। আর আমি ভাবতে পারছি না। আজ কেমন আছেন ডক্টর? ভালোই আছি ডাক্তার রবি। কিন্তু মহিতোষ বাবুজি বলল আপনি প্রচন্ড অসুস্থ, ভুল বকছেন। তিনি ভুল বলেছেন। কিন্তু আপনার চোখ মুখ তো মিথ্যে কথা বলছে না। আমার সবকিছু দেখে মনে হচ্ছে আপনি যেন গভীরভাবে কোনো কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন। ভাবতেই পারি, মানুষ মাত্রই ভাবে ডাক্তার রবি। কিন্তু আপনার ভাবনার কথা কি স্যার অন্য কাউকে বলা যায় না? যে পথ জঙ্গলাকীর্ণ, সেই পথে তো আর চলা যায় না ডাক্তার রবি। সেই পথ যদি ফুল গাছের জঙ্গল হয়? কে বলতে পারে? সেই ফুল গাছের জঙ্গল ভুল গাছের জঙ্গল নয়। আমার জিজ্ঞাসা করাটা কি স্যার খুবই আবশ্যিক? ফুল তুলতে গিয়ে সর্পদংশনে মারা গিয়েছিল রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব। এ আপনার চিন্তার অবক্ষয় স্যার। আপনি ভুল বললেন। এটা আমার চরিত্রের অপচয়। স্যার আপনি আমার চরিত্রের কাছ থেকে কিছুটা বিশ্বাস সঞ্চয় করতে পারেন। ডাক্তার রবি। ডক্টর অনুপম, আপনি কদিন ধরে হাসপাতালে যাননি। আমার মনে হয়েছে গভীর চিন্তা ভাবনার ফলে আপনার গায়ে এখনো জ্বর আছে। হাতটা দেবেন একবার স্যার, কতখানি জ্বর আছে মেপে দেখব। আমার কোয়ার্টারে থার্মোমিটার আছে ডাক্তার রবি। কাজেই আপনি এখন দয়া করে এখান থেকে চলে যান। স্যার আমি জানি মানুষ তার হৃদয়ের যন্ত্রণার কথা কাউকে বলতে না পেরে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাই আমি চেয়েছিলাম আমাকে বন্ধু ভেবে আপনি যদি আপনার গভীর চিন্তা ভাবনার কথা আমাকে একটু হলেও বলে হালকা হতে পারেন। আমার এই কৌতূহলের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন। ডাক্তার রবি আমাকে ভুল বুঝে চলে গেলেন। আমি ওদের বোঝাতে পারি না। আমি ওদের কথা কিছুতেই বলতে পারবো না। না না, আপনার কোনো অজুর আপত্তি আমি আজ কিছুতেই শুনবো না। আজ আমি নিজে দেখব আপনার শরীর কেমন সুস্থ আছে। আসুন তো এখানে বসুন। আসুন। ইস, 102 জ্বর আছে যে। থাকুক, আপনি আপনি ডিউটিতে যান দুর্গা দেবী। যদি বলি এইটাও আমার একটা ডিউটি। বিউটিফুল ডায়লগ। জীবনটা নাটক নয় ডক্টর, জীবনটা নাটক নয়। আপনার মনের অবস্থা শরীরের অবস্থা কোনটাই ভালো নয়। আপনি রীতিমতো অসুস্থ। তাই আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কিন্তু সব সময় আপনার পাশে থেকে নার্সিং করব। দেখুন প্রয়োজন যদি হয় আমি দিন রাত এই কোয়ার্টারে থাকবো। এত সাহস আপনার? আপনি হাসপাতালে ডিউটি না করেন দিন রাত আমার কোয়ার্টারে থেকে আমাকে নার্সিং করবেন কেন? কিসের অধিকারে? দেখুন আপনার অধিকারের প্রশ্ন তুলে আমি অনধিকার চর্চা করতে চাই না। আমি শুধু একটা কথাই জানতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সুস্থ হতেই হবে। আপনি কি জানেন না আপনি হাসপাতালে না গেলে রোগীদের ঠিকমতো চিকিৎসা হয় না। মেন্টাল ডিজিজের পেশেন্টরা আপনাকে দেখতে না পেলে অসুস্থ হয়ে পড়ে। তাছাড়া একটা দুষ্ট চক্র এই হাসপাতালটাকে নিয়ে ব্যবসার পথে নেমেছে। সে তো আমি জানি সিস্টার, কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনা আমাকে বড় ক্লান্ত করে তুলেছে, বড় পীড়িত করে তুলেছে। আমি জানি।
আপনি কি জানেন? আমি জানি নীলাঞ্জনার অসুস্থতাই আপনাকে অসুস্থ করে তুলেছে। এক্স্যাক্টলি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বোকারামের স্ত্রী ওই অঞ্জলি বৌদিকে আপনি নীলাঞ্জনা মনে করে সেদিন দেখে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। না না না, আপনি ঠিকই বলেছেন দুর্গা দেবী। এবার আপনি বলুন তো, নীলাঞ্জনা আপনার কি? তার সাথে আপনার কিসের সম্পর্ক? বড় মধুর সম্পর্ক, বড় মধুর সম্পর্ক ছিল আমার তার সঙ্গে। সে ছিল আমার আধখানা হৃদয়, সে ছিল আমার আধখানা মন। নীলাঞ্জনা ছিল আমার প্রতি আপনার ঝোল, প্রতি আপনার ঝোল। নীলাঞ্জনা কি তাহলে ডাক্তারবাবুর বোন? কোনো কারণে হয়তো ওনার বোনকে উনি হারিয়েছেন, তাই হয়তো সেদিন অঞ্জলি বৌদিকে দেখি উনি আপনজন বলে মনে করেছেন। কারণ আমি যতদূর জানি ডাক্তারবাবু এখনো বিয়ে করেন। সেই জন্য বলছে তোমার প্রেমের রুমাল দিয়ে ডাক্তারবাবুর বাঁ দিকে খালি সিটটা বারবার বুঝতে চাইছো। তোমার নাচ দিদি, গয়না নাচ দিদি তোমার দাদাকে ডেকে বলে ওই স্টকিপার বাবু, আপনার বোন ডাক্তারবাবু প্রেমে পড়েছে, তাড়াতাড়ি গয়নার দোকানে বায়না দিয়ে এসো, বায়না। এই মুখ পরি বলি, আমি যে ডাক্তারবাবুকে ভালোবাসি এই কথাটা তুই কি করে জানলি? তোমার আভাব দেখে বুঝতে পেরেছে, কারণ আমি তো মেয়ে মানুষ কিনা। তাই তাহলে শোন, ব্যাপারটা যখন তুই জেনেই ফেলেছিস তখন তোকে আমি একটা কথা বলতে চাই। যা বলবো তাড়াতাড়ি বলো গো দিদিমণি। তবে তোমার প্রেমের গাড়ি চলছে চলুক, তাকে চেক টেনে দাঁড় করাতে যেও না। শোন, ব্যাপারটা যেন কেউ কখনো কোনোদিন জানতে না পারে। আহারে তোমার চোখে মুখে কি প্রেমের ছবি। উল্টো দিক থেকে ট্রেন এলে তুই কিন্তু সিগন্যাল দিয়ে দিবি। ডাক্তারবাবু প্রেমে পড়ে নাচ দিতে হয়ে গেছে রূপের ঝাড়ি। এই অঞ্চল ছোটাগুলো বলে তোমরা নাচ, মেয়ে মানুষ তো নয়, শালা একটা মাল গাড়ি। মুখ ফসকে না রসিকতাটা বেরিয়ে গেছে, ডাক্তারবাবু শুনতে পেলে আর রক্ষে রাখবে না। না না, আমি ওই সিস্টার দুর্গাকে কিছুতেই আমার নার্সিং করতে দেব না, কারণ আমি তার মনের কথা বুঝতে পেরেছি। যাদের মনের কথা স্বয়ং দেবতারাই বুঝতে পারে না, সেসব মেয়ে মানুষের মনের কথা আপনি কেমন করে বুঝবেন গো ডাক্তার বাবু? কি ব্যাপার গয়না, তুমি এখানে? আমি তো তোমাকে কাল বলেছি আমার আর দুধের প্রয়োজন নেই। আজ আমি দুধ দিতে আসিনি, তবে তুমি কি জন্য এসেছো? একটা খবর দিতে। কার খবর? বোকারামদের। পোকারামের বাড়ির অনেক খবর তো তুমি জানো। আগে হ্যাঁ তা জানি, কারণ একই গায়ে বাড়ি কিনা। আচ্ছা গয়না, তোমাদের ওই অঞ্জলি বৌদির কি কোনো দ্বিতীয় নাম আছে? অঞ্জলি মোদীর দ্বিতীয় নাম না ডাক্তার বাবু, আমি জানি না। তুমি কি বলতে পারবে ওই ওই ভদ্র মহিলার বাপের বাড়ি কোথায়? অঞ্জলি মোদীর বাপের বাড়ি ওই নদীর ধারে। নদীর ধারে? হ্যাঁ গো ডাক্তার বাবু, হ্যাঁ, বোকারাম নদীর ধার থেকে তুলে নিয়ে এসে তাকে বিয়ে করেছি। হ্যাঁ গো ডাক্তার বাবু, হ্যাঁ। আজ তো আপনি ওনাদের বাড়িতে যাচ্ছেন, নিজে মুখে কথাটা শুনে নেবেন। আর এই নিয়ে চিঠি। চিঠি? কার চিঠি? অঞ্জলি বৌদি, এই নিয়ে ধরুন, পরে দেখুন এতে কি লেখা আছে। আমি যাই, ততক্ষণে ধারে বাচ্চা দুধের দাম আদায় করে আসি। ভদ্র মহিলা আমাকে চিঠি দিয়েছে, দেখি লেখা কি লেখা আছে। শ্রদ্ধেয় ডাক্তারবাবু, পত্রের প্রথমেই আপনি আমার নমস্কার নেবেন, পরে জানাই সেদিন অনেকে ছিলেন বলে আপনাকে অনেক কথা আমি বলতে পারিনি, আর বলতে পারিনি বলেই আপনার সঙ্গে আমার দেখা হওয়া আজ বিশেষ প্রয়োজন। আজ সন্ধ্যায় দয়া করে একবার আমাদের বাড়িতে আপনি আসবেন। ইতি শ্রদ্ধাবনতা অঞ্জলি। এই তো আমার নিরঞ্জনার হবিকল হাতের লেখা। পোকারাম তাহলে নদীর পাড় থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে তাকে বিয়ে করেছিল। সেদিন তাহলে আমাকে
নীলাঞ্জনা চিনতে পেরেছিল, কিন্তু লজ্জার ভয়ে সে আমাকে পরিচয় দিতে পারেনি। না না না, অঞ্জলি নয়। লোকের চোখে ধরা পড়ার ভয়ে সে নামটা লিখেছে ঠিকই, আসলে সে আমার নীলাঞ্জনা। ঈশ্বর, সূর্য তুমি তাড়াতাড়ি ডুবে যাও। সন্ধ্যা তুমি তাড়াতাড়ি নেমে এসো পৃথিবীর বুকে। আজ আমার সন্দেহ মিটে গেছে, আমার অসুস্থ শরীর সুস্থ হয়ে গেছে, তাই আমাকে সন্ধ্যায় যেতে হবে। নীলাঞ্জনা ওঠে অঞ্জলির কাছে, তার আগে গয়নার হাত দিয়ে নীলাঞ্জনাকে পাঠিয়ে দেব আমার লেখা চিঠি। চিঠি দিয়েছে, চিঠি দিয়েছে। ডাক্তারবাবু আমার চিঠির উত্তরে গয়নার হাত দিয়ে চিঠি পাঠিয়েছে। দেখি তো ডাক্তারবাবু চিঠিতে কি লিখেছেন। কল্যাণী অঞ্জলি, তুমি যে আমাকে চিঠি পাঠাবে তা আমি জানতাম, কারণ সেদিন আমি বুঝতে পেরেছিলাম অনেক লোকের সামনে তুমি আসল কথাটা বলতে পারছো না। যাই হোক, আমি আজ সন্ধ্যার আগেই যাচ্ছি। ইতি ডাক্তার অনুপম। আসুক, আজ আসুক ডাক্তার। মুখোমুখি দেখা হলে ডাক্তারবাবুকে আমি অনেক কথা জিজ্ঞাসা করে নেব। এই অঞ্জলি, বুকের ভেতরটা কি লুকিয়ে লাগলে? এটা কিছু নয়। আমি দেখবো। আরে বাবা, না দেখার কোনো দরকার নেই, এটা একটা চিঠি। ও চিঠি? আচ্ছা বলো তো চিঠি ইংরাজি কি? বলবো? বলো বলো। লেটার। বাহ, আগের চেয়ে অনেক বেটার। জয় মা কালী, জয়। এই না, যখন তখন জয়মাকালী বলতে নেই। তাহলে কখন কখন বলবো? ঘুমোবার সময় বলবে আর ঘুম থেকে উঠে বলবে। কেমন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আবার এরকম করে হাঁটে? কেমন করে হাঁটতে হবে তোমায় আমি দেখিয়ে দিই নি? ভুলে গেছি তো কি করবো? আচ্ছা এই এসো, বল। এসো আমার কাছে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এসো। দাঁড়াও, তোমাকে আমি একটু ধরে ধরে হাতি তাহলে। বেশ, কিন্তু এটাই শেষবার, মনে থাকে যেন। ঠিক নাও। আছে, ঠিক আছে, ঠিক আছে। জয় মা কালী। আবার জয়মাকালী বলছো? বাহ, ভেরি গুড। চলো এবার পড়বে, চলো। আজ কি পড়াবে গো? আজকে পড়াবো স্বাস্থ্য বিজ্ঞান। এসো, বসো। আচ্ছা, ঠিক আছে। মানুষের মস্তিষ্ক হইতে বুদ্ধি সঞ্চারিত হয়, সেই বুদ্ধি মানুষকে মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করে। বুদ্ধির শ্রীবৃদ্ধি হলে মানুষ আর বোকা থাকে না। বাবা বাবা বাবা, কি সুন্দর, কি সুন্দর। আমি আর বোকা থাকবো না, আমি বুদ্ধিমান হয়ে যাবো। হতেই হবে। ডাক্তারবাবুর চিকিৎসায়, আমার সেবায় তোমায় সুস্থ হয়ে উঠতেই হবে। আমি নিত্যই ধুত হবো। তাহলে আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করো। ধ্যাৎ, তুমি তো মেয়ে মানুষ। আরে বাবু, মেয়ে মানুষ তো কি হয়েছে? আমি তো তোমার বউ নাকি? তুমি তো আমার বউ, আমি তোমার থামি না। ফট করবে এত টাকা এলে কথা বললাম, আমি তো গলা দিয়ে কমে গেল। এই, চুপ করো। আবার ওই কথা বলে? কোন সুস্থ সুন্দর মানুষকে ওই কথা বলতে শুনেছো? তোমার দাদা দাদু কখনো ওই কথা বলে? তা শুনিনি বটে। শোনো, একজন সুস্থ পুরুষের কি করা উচিত আমি তোমায় বলি, শোনো। বলো। গুরুজনদের সম্মান জানাতে হয়, মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে হয়, আর বাচ্চা ছেলে মেয়েদের ভালোবাসতে হয়। কি করে আমি বাচ্চা ছেলেদের ভালোবাসবো? তোমার তো এখনো ছেলেই হয়নি। ও ভগবান! এই বউ, তুমি লাগ করে তো, তাই না? মানুষের মানুষের রাগ কি? তাহলে তো তুমি বুঝতে পেরেছো। একটু একটু। আর ভালোবাসা বুঝো না? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা কি গো? ওটা কোথায় থাকে? ভালোবাসা থাকে মানুষের বুকে। বুকে? হ্যাঁ, ভালো লাগা থাকে মানুষের চোখের দৃষ্টিতে। তোকে দিতে মেঘ মাটিকে ভালোবাসা জানায় অঝোর ঝরা বৃষ্টিতে।
এ দেখো দেখো দুটো পাখি কেমন মুখোমুখি বসে আছে। ওরা ওরা ভালোবাসতে বুঝি। হ্যাঁ, তারপর তারপর কি করবে? তারপর ওরা ভালোবাসার গান গাইবে। তারপর জানি না জানি না জানি না, জানো তোমাকে সে কথা বলে কি লাভ হবে? তুমি তো বাজ পড়ে মরে যাও ছোট্ট একটা গাছের গোড়ে। তোমার সঙ্গে সবুজ পাতার স্বপ্ন দেখে, ফুল ফোটাবার স্বপ্ন দেখে আমার কি লাভ হবে? কিচ্ছু না, কিচ্ছু না। তুমি কেঁদো না বো, তুমি কেঁদো না। আমি তো তোমার সব কথা ঠিক ঠিক বুঝতে পারি না, আর কেন যে বুঝতে পারি না তাও বুঝতে পারি না। তবে তবে দেখবে ওই পাখিদের মতো না আমি তোমায় ভালোবাসবো। পারবে পারবে, তুমি আমায় ভালোবাসতে পারবে? হ্যাঁ, পারবো। তুমি আমাকে ভালোবাসা গান শিখিয়ে দাও, আমি ঠিক পারবো। পারবে তুমি ভালোবাসার গান গাইতে? তাহলে গাও আমার সঙ্গে, আমার মতো করে তুমি গাও। পামা গামা পা নি পা সা নি পা পামা গানি মাগারি 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 মেরে সা উঠি চাঁদটা কাঁপে বুক তো। এই তো তুমি পেরেছো, আমি জানতাম তুমি পারবে। তুমি না পারলে যে আমার এতদিনের স্বপ্ন সাধনা সব ব্যর্থ হয়ে যেত। গাও গাও, তুমি আমার সঙ্গে গাও। উঠে চাঁদটা কাঁপে মুক্ত, ছায়া ছায়া ঝোছনা কি মায়া, ছায়া ছায়া ঝোছনা কি মায়া, মাটিতে ঝরে পড়ে চাঁদ সাথে মেঘেদের সাথে তুমি কথা বলেছ। চাঁদ তুমি কোথা চলেছ, মেঘেদের সাথে তুমি কথা বলেছ। তারা সুরে যৌবনে ভাসুরে, তারা সরে যৌবন বাসরে, আছো কি তাদের হাতে তোমার সুখ? ও চাঁদটা কাঁপে মুক্ত, ওঠে চাঁদটা কাঁপে মুক্ত। ডাক্তার, ও ডাক্তার তুমি কখন এলে গো? অনেকক্ষণ এসেছি। তুমি তুমি আমাদের ভালোবাসা গান শুনে তো তোমার ভালো লেগেছে? শুনেছি, কিন্তু একটু আমার ভালো লাগেনি। বউ, এ বউ, ডাক্তার বাবু ভালো লাগেনি বলতে ওই দিনই তো তোমাকে ধমক দিয়েছে। তুমি থামো তো। কেন থামবো? ডাক্তার বাবু তো ঠিকই করেছে। কেন জানো? ডাক্তার বাবুর বুকের ভালোবাসা দা থরথর করে কেঁপে উঠেছে। ও ডাক্তার বাবু, তুমি কাউকে ভালোবেসে তো? তুই আমার মতো বিয়ে করলে তো তোমার বউ আর আমার মতো দয়মাকালী আমার জয়মাকালী বলছো? যাও যাও, বইটা নিয়ে বাড়ির ভেতরে যাও, যাও বলছি। ঠিকই বলে তো, আমি বেতলি নয় ডাক্তি। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, তুমি আমাকে বউকে বলে দাও না কি করলে আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো।
বাবু আলোচনা করো, একটু আলোচনা করো না ডাক্তারবাবু সঙ্গে। ডাক্তারবাবু তোমাকে সব বলে দেবে, কারণ তুমি তো তাই প্রথম দিন থেকেই ডাক্তার বাবুর কাছে নীলাঞ্জনা। আজও আপনি আবার আমায় নীলাঞ্জনা বলে ডাকলেন কেন? তুমি আজও আমার কাছে ব্যাপারটা গোপন করতে যাচ্ছ, তাই না? আমি বুঝতে পারছি না ডাক্তারবাবু, কেন বারবার আপনি আমায় নীলাঞ্জনা বলে ডাকছেন? আপনি তো জানেন আমার নাম অঞ্জলি। না, অঞ্জলি নয়, তুমি নীলাঞ্জনা। ডাক্তারবাবু, বারবার আপনি একই ভুল করছেন। শোনো, এখানে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি, কাজেই ভয়ের কিছু কারণ নেই। এবার বলো, বোকারামের সঙ্গে বিয়ে হওয়ার আগে তুমি কেন বলনি তুমি বিবাহিতা? ডাক্তারবাবু, দেখছি পাগলদের চিকিৎসা করতে করতে আপনার নিজের মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে। শোনো নীলাঞ্জনা, ঘটন চক্রে বোকারামের সঙ্গে তোমার দ্বিতীয় বিয়ে হলেও আমি জানি বোকারামের সঙ্গে তোমার এখনো নিবিড় সম্পর্ক গড়ে ওঠেনি। কাজেই সংকোচের কোনো প্রয়োজন নেই, অভিনয় করে নিজেকে লুকিয়ে রাখার দরকার নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, যেমন করি হোক আমি তোমাকে এদের পরিবার থেকে উদ্ধার করে নিয়ে যাব। শুনুন, আমি বুঝতে পারছি না কেন আপনি বারবার একই ভুল করছেন। তুমি তুমি নয়, আপনি বলুন, আপনি। নীলাঞ্জনার স্মৃতি এখনো ফেরেনি, ও এখনো স্মৃতিভ্রষ্ট হয়ে আছে। আমাকে যেমন করি হোক ওর স্মৃতি ফিরিয়ে আনতে হবে, ওকে মনে করে দিতে হবে ও অঞ্জলি নয়, ও আমার স্ত্রী নীলাঞ্জনা। আমার মনে হয় ডাক্তারবাবু বোধহয় নীলাঞ্জনা বলে কোনো মেয়েকে ভালোবাসতেন। তাকে হয়তো দেখতে কিছুটা আমার মতো ছিল, তাই তো বারবার উনি আমাকেই নীলাঞ্জনা বলে ভুল করছেন। আমার মনে হচ্ছে এক গভীর রহস্যের ঘটনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে এখনো লেখা হয়নি। এই অনাসৃষ্টির ঘটনা পৃথিবীতে কোথাও ঘটেনি। যাই হোক, ধীর মস্তিষ্কে আমাকে একটু একটু করে এগিয়ে যেতে হবে। অঞ্জলি দেবী, শুনুন, বলুন। গয়নার হাতে চিঠি দিয়ে আপনি আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। সেদিন অনেকের সামনে অনেক কথা বলতে পারিনি, সেই জন্যই সে কথাটা বলবার জন্যই আপনাকে ডেকেছি। বলুন। আপনি ডাক্তার, আপনার কি বলতে আমার লজ্জা বা সংকোচ নেই। তাই বলছিলাম কি, আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করতে আপনার মোটামুটি কতদিন সময় লাগতে পারে? খুব বেশি দিন লাগবে না, আমি চেষ্টা করব। ডাক্তারবাবু, আপনি তো বুঝতে পারছেন আমি একটা মেয়ে যুবতী। প্রত্যেক যুবতী মেয়ের মনে স্বপ্ন থাকে একটা যৌবন তার স্বামী যৌবনকে কাছে পেতে চায়, কিন্তু আমার স্বামী নরনারীর সেই দেয়ানি ও স্বর্গ থেকে সম্পূর্ণ অপরিচিত। তাই তো আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি ডাক্তারবাবু, দয়া করে আপনি আমাকে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। এক স্বামী সুবঞ্চিতা নারীকে আপনি স্বামী ভিক্ষা দিন ডাক্তারবাবু, আপনি স্বামী ভিক্ষা দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমার পা ছেড়ে দিন। আমি আপনাকে স্বামী ভিক্ষা দিতে পারবো না। আমি আমার সারা জীবনের স্বপ্নকে আপনার আঁচলে বেঁধে দিতে পারবো কেন পারবেন না? কেন যে পারবো না আপনাকে এই মুহূর্তে আমি ঠিক বোঝাতে পারছি না। ডাক্তারবাবু, সম্ভব হলে আমি আপনাকে দেখাতে পারতাম একটা নীল হারা ডানা ভাঙা পাখি, ক্ষতবিক্ষত তিতির পাখি, তার ডানা ভাঙা ডানা জাপটাতে জাপটাতে উষর মরুভূমির তপ্ত বালুতে মাথা কুড়ে কুড়ে মরছে। ডাক্তারবাবু, কি করুন তার কণ্ঠস্বর, কি নিদারুণ তার জীবন যন্ত্রণা। ডাক্তারবাবু, ভাগ্যের প্রবঞ্চনা বঞ্চনা একটু একটু করে নিথর হয়ে সে ফিরে আসছে। ডাক্তারবাবু, আজও কি আপনি অসুস্থ হয়ে পড়ছেন? না না, এ আমার অসুস্থতার কথা নয়। আমি ভাবছিলাম কি ভাবছিলেন? আপনার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করতে হলে সুস্থ করতে হলে একটা
বিপজ্জনক কাজে ঠুকি নিতে হবে। নেব নেব ডাক্তারবাবু নেব। আমি আমার স্বামীকে সুস্থ করে তুলতে যে কোনো কাজ করতে রাজি আছি। বলুন ডাক্তারবাবু, আমাকে কি করতে হবে? আপনার স্বামীকে সামনে রেখে আপনাকে আমার সঙ্গে আমাকে আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে হবে। হতে পারে না, কিছুতেই সম্ভব না। মাননীয় দর্শক মণ্ডলী ও আমার মা বোনেরা, নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে আনার জন্য এই পথ আমি বেছে নিলাম, অর্থাৎ মনোবিজ্ঞানের প্রসেস আমি ফলো করলাম। এখন আপনারাই বলুন, ডাক্তার হিসেবে এই কাজটা আমার করা উচিত হবে কিনা। কিন্তু বোকারাম তো নীলাঞ্জনাকে বিয়ে করেছে, অন্যদিকে আমিও তো নীলাঞ্জনার স্বামী। তাই ওই পালকি ভাঙাবো আইনত কার, আমার না বোকারামের? যাই হোক, ডাক্তার হিসেবে নীলাঞ্জনাকে আমি সুস্থ করে তুলবো, সুস্থ হয়ে নীলাঞ্জনাই ঠিক করে নেবে কে তার স্বামী আর সে কার স্ত্রী। ডাক্তারবাবু বলুন। আপনি একটু এখানে আসুন। আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্তে এলাম যে আমার স্বামীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে আমি আমি আপনার সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে রাজি। তাহলে এখন থেকে শুরু হয়ে যাক আমাদের অভিনয়। ডাক্তারবাবু, স্বপ্নের মনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে লাগে নেশা, তাই চোখে লাগে নেশা। আমার কিছু চাও, আমার কিছু দেও, এরই নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আজ স্বপ্নের বউ এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। ভালো করে দেখ, তোর বউ অঞ্জলি কেমন অনুপম ডাক্তারের সাথে রাসলীলা করছে দেখ। রাজলীলা তো ভালো গো, রাধা কৃষ্ণই লীলা করে দিল। দয় রাধা কৃষ্ণ দয়। হ্যাঁ, শালা বাঞ্চন কিচ্ছু বোঝে না। আমি বরং ভূষণদাকে দেখিয়ে দে, এই রগ রগের দৃশ্যটা দেখিয়ে দে। আঞ্জলি, আঞ্জলি আমার বউ, এ বউ তুমি আমাকে দেখতে বলবি। ওঠে চাঁদটা কাপে বুক তো, ওঠে চাঁদটা কাপে বুক তো। অঞ্জলি বৌমার নামে একটাও বাজে কথা বলবে না সরল। তুমি তাকে কতটুকু চেনো, কতটুকু জানো সেই স্মৃতি ভোজটা মেয়েটাকে? ভূষণদা, ভগবানের আশীর্বাদে আর ওই মা কালীর দয়ায় ওকে যদি চিনতে না পারতাম, বোকারাম কি এতখানি সুস্থ হয়ে উঠতে পারতো? মানে কথা, বোকারাম কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে ভূষণদা। না, বোকারাম অসুস্থ হয়ে পড়বে না, ও ঠিক সুস্থ হয়ে উঠবে। এই অঞ্জলির সেবায় যত্নে আর ওই ডাক্তারবাবুর অসাধারণ চিকিৎসায় বোকারাম আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু আপনি কি জানেন ভূষণদা, সেদিনের সেই দৃশ্যটাকে আপনি দেখেছেন? কি দৃশ্য দেখেছো? আমি কিন্তু নিজের চোখে দেখেছি। আর কি দৃশ্য শুধু আমি তুমি বোকারামকে নই, দেখিয়েছো? বোকারামকেও সেই দৃশ্যটা দেখিয়েছি।
মানে কথা খুব খুব খারাপ দৃশ্য। তোমার মনে শরৎ নাই, হেমন্ত নাই, আছে শুধু গ্রীষ্ম আর গ্রীষ্ম। আপনি কি নিজেকে মনে করেন সত্যব্রত ভীষ্ম? আমি তো নিজেকে মনে করি না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাক্ষাৎ শনি। মানে কথা আপনার এই বোকামের জন্যই আমার বোন ভগ্নিপতি একদিন নিঃস্ব হয়ে পড়বে, নিঃস্ব। সরল ঘটনাটা মানে কথা জলের মতো তরল, কিন্তু আপনার তো ওই একটাই দোষ, আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, আপনি তো বুঝতেই চাইছেন না সেদিনের সেই ঘটনাটা কি ভয়ঙ্কর, কি বিভৎস। মানে কথা অন্যজন ডাক্তারের সাথে অঞ্জলির সম্পর্কটা রীতিমতো সন্দেহজনক, ভূষণ না। তোমার মতো অনুপম ডাক্তার অমানুষ নয়। আমি জানি ডাক্তারবাবু বুকারামকে সুস্থ করার জন্যেই মনোবিজ্ঞানের প্রসেস অনুযায়ী অঞ্জলির সঙ্গে অভিনয় করছে। অভিনয় মানে কথা এই অভিনয় সে অভিনয় নয়, ভূষণ দা। আমি হলক করে বলতে পারি ওদের এই অভিনয় একদিন এই রায় বংশের মান সম্মান অনুপম ডাক্তার রায় বংশের মান সম্মান নয় ছয় করবে না, করবে তুমি আর তোমার বোন। কথা বলবেন, ভূষণ দা। আপনিও মুখ সামলে কথা বলবেন সরলা। মনে রাখবেন আপনি হচ্ছেন পুবালির দাদা আমার সম্বন্ধে, মানে কথা আর ইনি হচ্ছেন আমার আপন দাদা। মানে কথা তুমি কি জানো, তুমি হলে কি একটা গাধা। সরলা তোমার চেয়ে আমার ভাইয়ের মন অনেক বেশি সাদা। আরে তা তো বলবেনি, তা তো বলবেনি। এই হাদামার্কা ভাইকে পেয়েই তো আপনাদের এত লব্বাই ছব্বাই, তাই না? কে বলেছে আপনাকে এসব কথা? কে বলেছে বলুন? নিশ্চয়ই আপনার বোন পুবালি। কিন্তু কিন্তু সে কি জানে এই দাদা কত কষ্ট করে হাসপাতালের সামান্য একটা নাইট গার্ডের চাকরি করে এই দাদা আর বৌদি আমাকে আর বুকাকে খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখে এতটা বড় করেছে। চুপ কর রঞ্জন, তুই চুপ কর। কেন চুপ করব দাদা, কেন চুপ করব? তুমি কি ভেবেছো যে আমি আমার নিজের দাদাকে অপমান করে ওই বইয়ের দাদাকে সম্মান জানাবো? না না, তা কখনোই হবে না। আর সেই বান্দা এই রঞ্জন রায় নয়। কার সঙ্গে তর্ক করে তুই নষ্ট করছিস ভাই তোর মূল্যবান সময়? দাদা এমনি হয় রে ভাই, এমনি হয়। 1350 সালের পরে যাদের জন্ম তাদের কাছে খুঁজেই পাবি না তাদের সঠিক চরিত্রের পরিচয়। দাদা আরে তা তো বলবেনি, আসলে পেটে তো আপনার এক কলম বিদ্যেও নেই। আরে আরে করেন তো সামান্য একটা নাইট গার্ডের চাকরি, অতি বাংলায় বলে চৌকিদার। রঞ্জন, তোর বউ আর তোর এই বড়লোক সম্বন্ধী যখন এই চিৎকার করে গলা ফাটিয়ে বলে চৌকিদার চৌকিদার বলে উপহাস করে রে, তখন আমার লজ্জা লাগে রে, আমার লজ্জা লাগে, লজ্জা। দাদা 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 আচ্ছা মানে কথা তুমি একটা কি বলো? কেন? আমি হচ্ছি ওই দাদার ভাই, আবার কি? রঞ্জন, তুমি তোমার দাদাকে এখনো চিনতেই পারো। আমার দাদাকে আমি চিনতেই পারিনি। আপনি আমার দাদা চিনাবেন? তাহলে একটুখানি আগিয়ে আসুন, আমি আপনার কানে কানে একটা কথা বলি। বলো। মনে হচ্ছে গালে ঠাস করে একটা চড় মেরবে। শুনুন, এতদিন আপনি আমাকে টাকা পয়সা ধার দিয়ে আমার এই মুখটাকে কিনে ফেলেছিলেন, কিন্তু এই মনটাকে আমার কিনতে পারেননি। মানে কথা আসল কথাটা শুনেছ নাকি রঞ্জন? এমনিতেই নকল কথা শুনতে শুনতে দুটো কান আমার ছালা পালা হয়ে গেছে,
তাই আর আসল কথাটা আমি শুনতে চাই না গো সরলদা, আসল কথাটা আমি শুনতে চাই না। মানে কথা অনুপম ডাক্তার আর বোকারামের বউ, তোমাদের সংসারে একটা বিরাট সমস্যা হয়ে আসতে চলেছে রঞ্জন। সরলদা, এ আপনি কি বলছেন? শুনুন, আপনি আমাকে যতই হজবরল বুঝান না কেন, ওই দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে দাদার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন আপনি কোনোদিনও ছিঁড়ে ফেলতে পারবেন না, হাজার চেষ্টা করলেও না ছিঁড়ে ফেলতে পারবেন না। ছিড়ব মানে কথা ছিড়তে তো হবে, তা না হলে আমি আমার মাকড়সার জাল দিয়ে সুন্দরী অঞ্জলিকে ঘিরে দেব কি করে? সারা অনুপম ডাক্তার আর তার স্ত্রী সুন্দরী অঞ্জলি যদি একবার সেবা যত্ন করে বোকারামকে সুস্থ করে ফেলে, তাহলে আমি খাবো কি? তাই তো আমি আমার কামনার লালসারে চুন দিয়ে অঞ্জলির ডাসা যৌবনটা পাকতে দিয়েছি। নারী আর নদী মানে কথা দুটোই তো। হ্যাঁ, নদীতে প্রবল স্রোত না বইলে নদী যেমন মজে যায়, নারীর জীবনে পুরুষের ছোঁয়া না থাকলে সেই যৌবনে ভাটা পড়ে যায় গো ভাটা। তাই আমি একটা বন্যা আনতে চাই, একটা ভয়ঙ্কর বন্যা, যে বন্যায় ছাড় হয়ে যাবে গোটা রায় পরিবারের মান সম্মান। আর সেই বন্যাটা কি? আরে সেই বন্যাটা আমার বলবো বলিয়ে ছোটকে নিজের হাতের বাজবা দেখেছে। না, এই সংসারের একটা কাজ আমি আজ থেকে করতে পারবো না। মানে কথা, এই সংসারের প্রতিটা কাজ এখন থেকে তোকেই করতে হবে। কেন করতে হবে দাদা? কিসের জন্য করতে হবে? আমি কি এবারে ছি না চাকরানি? কি ভেবেছি এবারে ছোট কিনি আমাকে? পুবালি ছোট কিনি তো দিন না ডাক্তারকে নিয়ে আর বরকে নিয়ে মর্ত হয়ে আসে। তোর ছোট যা অঞ্জল, সে এখন রাধা। তার মানে? আর বোকারাম সে হলো গিয়ে আয়াল ঘো দাদা। আর অনুপম ডাক্তার সে হলো গিয়ে অঞ্জলির প্রাণ কেষ্ট। যৌবন নিয়ে ছুরিটার কি কষ্ট, মরে যাই। এতক্ষণে তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি দাদা। নিশ্চয়ই তোমার চোখে কিছু ধরা পড়েছে, তাই না? মানে কথা পড়েছে মানে, আর সেই কথা বলতে গিয়েই তো আর তোর ভাসুরের কাছে আমি যাচ্ছে তাই অপমান করলাম রে। আরে যা তা ভাষায় আমাকে অপমান করবে। মানে কথা আমি আর তোদের বাড়িতে আসবো না রে। কেন আসবে না দাদা? একদম আসবো না। কেন আসবে না? কিসের জন্য তুমি আসবে না? এবারের মালিক কি সে অশিক্ষিত আনকালচার্ড? আমি জানতে চাই সে কোন সাহসে তোমাকে অপমান করেছে। না দাদা, অমন করে কেঁদো না দাদা, একদম তুমি কেঁদো না। আজই আমি তোমার ভগ্নিপতিকে ধরবো। না, কোনো লাভ হবে না রে পুবালি, কোনো লাভ হবে না। রঞ্জন আর এখন তোর কোনো কথাই শুনবে না দাদা। মানে কথা, তোর ভাসুর আর ছোট যে অঞ্জলি, ওর মগজটা একবারে ধোলাই করে দিয়েছে। আর তার সঙ্গে আছে এই খনখনে বুড়ো পঞ্চানন রায়। মানে কথা, রঞ্জনা তোর কোনো কথাই শুনবে দাদা, শুনতে যে তাকে হবে। কি করে শুনবে বল পুবালি? মানে কথা, তোর চোখে মুখে আর সারা শরীরে সে আগের মতো উত্তাপ্ত দাদা। কাজে রঞ্জন নেই। চলি রে বোন, চল, ভালো থাকে। দাদা শোনো। আচ্ছা, আমার চোখে মুখে শরীরে কোথায় কতখানি উত্তাপ আছে আজই আমি তা প্রমাণ করে দেব। প্রমাণের চোখে বিজলি হানবে, বিজলি।
কমলা লেবুর কুয়ার মতো ঠোঁট দুটো জ্বলে উঠবে কামনার আগুন, আর বুকের বাগানে ফুটে উঠবে টোপা টোপা বকুল ফুল। দাদা, তুমি দাদুকে বুঝিয়ে বলো আমার জন্য যেন কোনো কিছু চিন্তা ভাবনা না করে, রাতে খাওয়া দাওয়া করে যেন ভালো করে ঘুমায়। আমি এখন শহরে যাচ্ছি। হ্যাঁ, তুমি শহরে যাচ্ছ, আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, তুমি যাবে শহরে? কিন্তু কেন? ডহরিজের পানি পাচ্ছি না জানো। বলে কি আজে বাজে কথা। আচ্ছা আচ্ছা, মনে পড়ে বিয়ের পরে সেই দিনগুলোর কথা। ও বলে এক ফালি চাঁদ উঠতো আকাশে, বাতাসে ভাসতো বাতাবি আর কেয়া ফুলের গন্ধ। সেসব কথা শুনবার মতো আজ আমার আর কোনো সময় নাই। কেন সময় নেই গো? কিসের জন্য সময় নেই? তুমি কি শুধু টাকাই গুনবে, স্বপ্নের জাল বুনবি না? ও, কি বলছো? এই বয়সে আবার স্বপ্ন? কেন? এই বয়সে তো মানুষ হয় ভালোবাসায় মগ্ন। অথচ জঘন্য জঘন্য, তুমি একটা। অথচ তুমি তুমি একদিন পাগল হয়ে যেতে আমারই জন্য। তাই বলে তুমি মনে করো না যে তোমাকে পেয়ে আমি হয়ে গেছি একেবারেই ধন্য। কিন্তু আমি যে তোমার ভালোবাসা না পেয়ে হয়ে গেছি শূন্য। পূর্ণ করে এসো, পূর্ণ। ছোট বইয়ের সঙ্গে ওই ঠাকুর মন্দিরে গিয়ে কিছুটা হলো পূর্ণ করে এসো। কেন পূর্ণ করতে এই বয়সে আমি মন্দিরে যাব? আমার কি রূপ নেই, আমার কি যৌবন নেই, নাকি আমি ফুরিয়ে গেছি আমার যৌবনের উত্তাপ? বলো। বলি এসো না গো, এসো না, একবার একবার শুধু আমার কাছে এসো না, আমাকে একটু আদর করবে, এসো আমার পাশে বসবে, এসো। কিন্তু আজ কোনো কথা শুনবো না, তোমার কোনো কথা শুনবো না। আজ আমি তোমাকে কিছুতেই শহরে যেতে দেব না, এসো। কিন্তু আমাকে যে ব্যবসার ব্যাপারে শহরে যেতে হবে। না, আজ আমি কিছুতেই তোমাকে শহরে যেতে দেব না। আজ আমি তোমাকে সেই পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেব। আজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব। মধুরাতে দুজনাতে ভীষণা দাঁড়ায় খুব কাছাকাছি, এই দূরে কেন, কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুরাতে এসো দাঁড়ায় খুব কাছাকাছি, দূরে কেন, কাছে এসো, তুমি আছো আর আমি আছি। মধুরাতে দুজনাতে থরু থরু কাঁপিয়া হিয়া হিয়া হিয়া, গানে গানে বলো মোর পিউ পিয়া পিউ পিয়া পিউ পিয়া। থরু থরু কাঁপিয়া হিয়া হিয়া হিয়া, গানে গানে বলো মোর পিউ পিয়া পিউ পিয়া পিউ পিয়া। জমান জোয়ার প্রেমের সাগরে দুজনে ভেসে যাবো পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। মধুরাতে দুজনাতে এসো না দাঁড়াই খুব কাছাকাছি, দূরে কেন, এই কাছে এসো, তুমি আছো আর আমি আছি। তুমি আছো আর আমি আছি। ভালো লাগছে? এটা এটা কি মাস? তোমার বুকে কি জ্বলছে? কামনার আগুন। আর সেই আগুন নিভিয়ে দিয়ে তুমি কি শহরে চলে যাবে? না, যাব না, যেতে পারবো না। তুমি কি আমাকে আগের মতো বিশ্বাস করো? হ্যাঁ, মন প্রাণ দিয়ে বিশ্বাস, আগের মতো ভালোবাসো? খুব ভালোবাসি। তাহলে তাহলে বলো বলো, তোমাদের তিন ভাইয়ের সংসারে আমি কতদিন জিগিরি করব? তোমাদের তিন ভাইয়ের সংসারে কতদিন জিগিরি করব? কেন তোমার বর্দা কারণে অকারণে আমাকে অপমান করে? কি বললে? আমার বড়দা তোমাকে অপমান করে? ঠিক আছে, আমি আজই তার ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি গো? বলো না। কেন? তুমি যা বলবে গো। ঠিক আছে, তাহলে তুমিও ভাবো আমিও ভাবি, ঠিক কেমন? আছে। আরে অত ভাবনার কি আছে বলে? কোনো টেনশনে কিচ্ছু নেই, ভাবনার কিচ্ছু নেই। শোন, তোকে একটা কথা বলে রাখি। ওইকেই যেমন রাজা দশরের আছে তিনটে বর চেয়ে নিয়েছিল, আচ্ছা, তোকেও তেমনি রঞ্জনের কাছে
সেই 3টে কথা আদায় করে দিতে যেমন? হবে। প্রথম কথা, অনুপম ডাক্তার এ বাড়িতে আসতে পারবে না। পারবি না? দ্বিতীয় কথা, আমার অপমানের প্রতিশোধ তোকেই নিতে হবে নিব কুমারী। নিব দাদা। তৃতীয় কথা, তোর ভাসুর ভূষণদাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করে এই সংসারটাকে 2 ভাগে ভাগ করে দিতে হবে। করব দাদা, ভাগ করব। এই যে শোনো, শোনো না, আরে এখানে এসো। বলছি কি, এসো আমার কাছে। আচ্ছা, তুমি আমাকে আগের মতো ভালোবাসো তো? বিশ্বাস করো তো? ঠিক আছে, বলো। তুমি তুমি না কত সুন্দর শুধু তুমি একা সুন্দর, তুমি সুন্দর না? রানী। আহ, কতদিন পর তুমি আমাকে রানী বলে ডাকলে। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার রাজা। তাহলে চট করে একটা চুমা। না 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 মশাই, এখন নয়, তার আগে তোমাকে আমার 3টে কথা রাখতে হবে। যেমন অনুপম ডাক্তার এ বাড়িতে আসতে পারবে না। ও এই কথা, ঠিক আছে, আমি আসতে দেব না। বলো আর পরের কথা। তৃতীয় কথা হলো, আমার দাদার দৌলতে তো তোমার সবকিছু। নিশ্চয়ই, সে কথা আবার বলতে। তাহলে আমার দাদাকে তোমার দাদা যেভাবে অপমান করেছে, তোমাকে আজ তার প্রতিশোধ নিতে হবে। কিভাবে নেব? তোমার দাদাকে অপমান করে এই সংসারটাকে ভাগ করে দিতে হবে। কথা দাও রঞ্জন, কথা দাও, তুমি কথা দাও। তুমি কি বললে পুয়ালি? তুমি কি বললে? সংসার ভাগ করে দিয়া মানে আমার দাদা দাদু ভাই সব পর হয়ে যাবে। কথা দাও রঞ্জন, কিন্তু কথা দাও। আমি এখন কি করব? আমি পুবালি দাদার টাকায় ব্যবসা করি। পুবালিকে যদি হাতে না রাখতে পারি তাহলে ও দাদাও তো পর হয়ে যাবে। এই যে দাদারা দিদিরা, আপনারাই বলুন আমি এখন কি করব? আমি এখন কি করব? কথা দাও। তাই তো আমি সব কিছু ভেবে চিনতে ওই পুবালি কথা দিলাম। রঞ্জন, কথা দাও, কথা দাও রঞ্জন, কথা দাও। আমি না হ্যাঁ, তুমি? কথা দিলাম। বড় কথা, এবার আমি তোমায় দেখে নেব, নাহলে মিছে আমার নাম পুবালিয়া। মেজ বৌমা, বলি তুমি ভেবেছোটা কি? এই সংসার কাজে বাদ দিয়ে তুমি ঘরে বসে আছো? সেটা আমার ইচ্ছা, আপনি আপনার কাজে যান। ও তাই নাকি? তা রঞ্জনকে বাইরে যেতে দিলে না কেন? কারণ আজ আমরা সিনেমায় যাব। ব্যবসা ফেলে রঞ্জন সিনেমায় যাবে? কই, আমাকে তো রঞ্জন কিছু বলেনি। গেল কোথায় রঞ্জন? আপনি কি ভেবেছেন? এই যে আপনি কি ভেবেছেন বলেন তো, যে আমাদের প্রতিটি কাজ আপনি আমাদের ঠিক করে দেবেন, আমাদের ব্যক্তিগত জীবনের ইচ্ছা অনিচ্ছাকে আপনি ঠিক করে দেবেন? মেজ বৌমা, তুমি কি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে গলা তুলে চিৎকার করে কথা বলছো? এই ভাদর বই হয়ে ভাসুরের সামনে গলা তুলে চিৎকার করে কথা বলতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে? কিসের জন্য লজ্জা করবে? আমি দোস্তের মতো লেখাপড়া জানি, নাচতে জানি, গাইতে জানি, কিন্তু আমি আপনার ছোট বৌমা অঞ্জলির মতো চরিত্রহীনা হতে জানি না। কি বললে? হ্যাঁ, অঞ্জলি চরিত্রহীনা। ছোট বৌমা চরিত্রহীনা? চরিত্রহীনা, অঞ্জলি চরিত্রহীনা। স্বামীর চিকিৎসার নাম করে অনুপম ডাক্তারকে এ বাড়িতে ডেকে নিয়ে এসে অঞ্জলি ব্যভিচার করছে। আর ওদের ব্যভিচারের মদত আপনি নিজে ওদের ব্যভিচারের মদত দাদা। ছি ছি ছি, তুমি এত নীচ, তোমার মনে এত অন্ধকার। চুপ করুন বলছি। নিজে দোষ করে আমাকে ছিচি করতে আপনার লজ্জা করছে না? একটা অশিক্ষিত, আনকালচার্ড, ইলিটারেট। Don't tell me uncultured because you don't know what is the exact meaning of culture education. কি বললেন আপনি? ইংরাজি থেকে বাংলায় এলে কেন মেজ বৌমা? ইংরেজিতে প্রশ্ন করো, ইংরেজিতে। প্লিজ, হোয়াট ইজ দ্য
এক্সাক্ট মিনিং অফ দ্য এডুকেশন। মানে আমি পারবে না, পারবে না, আমি জানতাম। তোমাদের মতো মেয়েরা মুখে শিক্ষিত বলে যতই বড়াই করুক, শিক্ষিতদের আমি অনেক দেখেছি। এই দুপাতা ইংরেজি পড়লে শিক্ষিত হওয়া যায় না। শিখতে হলে আগে মাতৃভাষা শিখতে হয়, আর মাতৃভাষাই হচ্ছে মানুষের মাতৃদুগ্ধ। আর শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। আপনি পর্দা শিক্ষা মানুষকে ভদ্র, বিনয়ী, জ্ঞানী হতে শেখায়। শিক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যেতে শেখায়, মারিয়ে যেতে শেখায় না। এই শিক্ষায় গুরুজনকে সম্মান দিতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। শিক্ষা মানুষের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে অজ্ঞতার, অমানবিকতার অন্ধকার দূর করে। তোমাকে এই কথাগুলো বলতে আমার লজ্জা করছে বৌমা, কারণ হ্যাঁ, আমি ক্লাস 8 পর্যন্ত পড়ে নাইট গার্ডের চাকরি করলেও আমার মনে মনে অনেক স্বপ্ন ছিল। আমি বরাবর ক্লাসে ফার্স্ট হতাম। আমি কিন্তু এই ভাইদের মানুষ করার জন্যে আর এই সংসার চালাবার তাগিদে লেখাপড়া ছেড়ে দিয়ে কুলিগিরি করেছি। রঞ্জনকে লেখাপড়া শিখিয়েছি, ওই দাদুর রোগের চিকিৎসা করেছি। এই বুকে রক্ত দিয়ে এই সংসারটাকে আমি এই জায়গায় এনে দাঁড় করেছি বৌমা। তুমি কি জানো? এই যে শুনুন, আপনার সব বাজে কথা শুনে সময় নষ্ট করার সময় নেই। আমি এখান থেকে এক্ষুনি চললাম। আলো দেখে অন্ধকারে ঢুকতে যাচ্ছ মেজ বৌমা। মুখ সামনে কথা বলবে ছোট লোক। এই যে ভদ্রলোকের মেয়ে, তোমার মা কি তোমার মা আতুর ঘরে মুদি বদলে নিম পাতা দিয়েছিল? নিম পাতা? এই শয়তান বুড়ো, একদম খবরদার আমার বাপ মা তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আহ মেজ বৌমা, তুমি কি একটু চুপ করবে? না, চুপ করবো না, চুপ করবো না। কেন চুপ করবো? এতদিন ধরে এই সংসারে সবার অনেক কিছু আমি সহ্য করেছি, কিন্তু আজ একটা ফয়সালা আমি করতেই চাই। এই যে কিসের ফয়সালা কথা বলছো? হয় আমি এখান থেকে চলে যাব, নয়তো সংসারটা আমি আলাদা করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন ধরে সংসারে অনেক কিছু সহ্য করেছি। আমার স্বামীকে ভালো মানুষ পেয়ে আপনারা সংসারের সমস্ত দায়িত্ব তার মাথায় তুলে দিয়ে সবাই মিলে স্ফূর্তি করবেন, সেটা আমি কিছুতেই হতে দেব না, কখনো নয়। আহ মেজ বৌমা, এরপরও তোমাকে আমি আর কি বলবো? না 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 না, একদম শেষ করবেন না, একদম শেষ করবেন না। শিক্ষার বুলি কখনো শেষ করতে নেই, কিছুটা তুলে রাখুন। আপনার ওই চরিত্রহীনা ছোট বৌমাকে শেখাবেন। কি হয়েছে দাদা, তুমি এত চিৎকার করছো কেন? নিশ্চয় এই শয়তানি বৌদিটা তোমাকে অপমান করেছে, তাই না? বোকা, এই খচ্চর বউটা, বলো কেন তুমি আমার বর্দাকে খারাপ কথা বলেছো? লালা, আজকে আমি তোমার সত্যি সত্যি গলা টিপে শেষ করবো। কোন শালার বুকের এত বড় পাটা যে রঞ্জনটা স্ত্রীর গলা টিপে মেরে শেষ করে দেবো বলে? কি বললি রঞ্জন? তোর ছোট ভাইকে তুই শালা বললি? হ্যাঁ হ্যাঁ বলেছি। ভাইয়ের রক্তে স্নেহের বন্ধন আজকে ছিঁড়ে দিলি তোরে ভাই। এই এই বেশি তো করো না, তো বেশি তো করো না, বুঝলে? বড় কর্তা বুড়ো ভাম কোথাকার। তুই জানোয়ার হয়ে গেছিস। শোনো, কাল থেকে রঞ্জন ডাক্তার, অনুপম ডাক্তার, ওরা কেউ এই বাড়িতে আসতে পারবে না। অনুপম ডাক্তার নিশ্চয় আসবে, সে আমার চিকিৎসা করে। এই যে বুড়ো ভাম বড় কর্তা, কিছু বুঝলে? রঞ্জন, তুই জানোয়ার হয়ে গেছিস রে ভাই, জানোয়ার হয়ে গেছিস। কি বললে? আমি জানোয়ার হয়ে গেছি? হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার হয়ে গেছি। তাহলে শোন বুড়ো ভাম বড় কর্তা, আজকের পর থেকে এই সংসারটাকে আমি ভাগ করে দিলাম। আপনি সংসারটা ভাগ করে দেবেন না, আমাদের সুখের সংসারটা ভেঙে দেবেন না। নাই মানে কথা, একটা বাড়ির উঠোনে সোজা আর একটা পাঁচিল, মানে কথা একেবারে ফিতে ধরে মেপে। বাবু, মহিতাজ বাবু, আপনারা ফিতে নিয়ে আসুন।
ভাগ করো, তাড়াতাড়ি ভাগ করো। না 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 ভাগ করবেন না, ভাগ করবেন না। না ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল ডুকরে ডুকরে কাঁদো, ডুকরে ডুকরে কাঁদো, কাঁদো বড় ভাই, কাঁদো কার বুকে হাহাকার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে কদিন দেশের বাড়িতে মাকে দেখতে গিয়েছিলাম বলে না হাসপাতালে দুধ দিতে আসতে পারিনি, অমনি হাসপাতালে দুধের হাহাকার লেগে গেছে। আজ তো দিয়ে এসেছি, পাগলগুলো শান্ত হয়ে বসে আছে। এবার যে বোকাদের বাড়িতে গিয়ে অঞ্জলি বৌদির খবরটা নিয়ে আসি। বোকা, গয়না, গয়না রে, এ বোকা কি হয়েছে, কাঁদছিস কেন রে? কি হয়েছে তোর ভাই? মেজদা আমাদের সংসারটাকে ফিতে দিয়ে দুভাগে ভাগ করে দিয়েছিল। কি বললি? ওই শয়তান সরল ঘোষাল আর মেছো বৌদির চক্রান্তে আমাদের এই সোনার সংসারটা ভাগ হয়ে গেছে। আমার দাদা দিনরাত শুধু কাঁদছে আর কাঁদছে, দাদু যেন বোবা, অঞ্জলিও কেমন যেন করছে। আমি যে কার সঙ্গে কথা বলি, কার সঙ্গে কথা বলি, নেই তো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, নেই তো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে, পরাজ ভাই সংসার পরিজন, সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের। সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দেবে। আরে তোদের বাড়ি ঘটনাটা বড় ডাক্তার বাবু জানে? যার জন্য ঘটনা ঘটে গেল সে জানে না তাই কখনো হয়? এই যে মহাপুরুষ মহাশয়, তোমরা তাহলে সরল গোস্বামীর পিছনে ছিলে? ছিলাম না মানে? আমি আর কুন্ডু বাবু দুজন মিলে ভাগ করে দিলাম। কেন কেন ভাগ করে দিলে? আমার বড়দা তোমাদের কি ক্ষতি করেছিল? আর আমার দাদু কি কোনো অন্যায় করেছিল? লজ্জায় ঘৃণায় আমার বড়দা ডিউটিতে যেতে পারছে না। সংসারে বড় অভাব নেমেছে, অভাব। অঞ্জলি দিন না শুধু কাঁদছে আর কাঁদছে। আমি যে কি করে সান্ত্বনা দেব? এর জন্য দায়ী কিন্তু এই শয়তান মোহিত আর ওই কুন্ডু বাবু। ঠিক আছে ঠিক আছে, এই তোমাদের সংসার যখন অভাব নেমে এসেছে, এ আমার কাছে কিছু ভিক্ষে নিয়ে যা। ভিক্ষে? হ্যাঁ হ্যাঁ ভিক্ষে ভিক্ষে, হ্যাঁ ভিক্ষে ভিক্ষে। ও একা ভিক্ষে দেবে না, আমিও দেবো। এ খেপা এগিয়া, এ
হাত পাতবো না রে কুত্তা দুটো, তোদের ওই ভিক্ষে দিতে যা হাতগুলো ফিতে ধরে আমাদের সংসারটা ভাগ করার হাত দুটোকে আমি ভেঙে গুঁড়িয়ে রাস্তায় ছুড়ে ফেলবো। তোদের বাপরে পুরো লেখা নেই, দুটো জানোয়ারের ছবি আমার বুকে ছবি হয়ে আছে। তাই হাসপাতালে ওষুধ পাচার করে হাত দুটো, ওই বাঁকা পথে চালানো পা দুটো আজ বোকা ভাঙবে ভাঙবে ভাঙবে। আমাদের সোনার সংসারটাকে ভেঙে দিয়ে আমার শান্ত স্বভাবটাকে তোর আবার অশান্ত করে দিলি। আজ তোদের কোনো ক্ষমা নাই রে জানোয়ার, কোনো ক্ষমা নাই, ডাক্তার বাবু, তোদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা লামের সীতাকে এখনো ওই রাবণের দল চুরি করতে চায়, আর আমি জটায়ুর মতো বাধা দিতে চেয়েছিলাম বলে ওরা ওরা আমার ডানা দুটোকে ভেঙে দিয়ে, তাই আমি এই সমাজের কাছে, এই সংসারের কাছে ডানা ভাঙা জটায়ু, ডানা ভাঙা জটায়ু, ডানা ভাঙা জটায়ু। বোকারাম, রোদ জল বাতাসের আকর্ষণে ধর্ষণের ফলে জন্ম নিয়েছিল এই মাটি, আর এই মাটির গড়া পৃথিবীতে প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা জেলিফিশ। মানব সভ্যতার থিসিস কি বলে জানো? জেলিফিশ থেকে জন্ম নিয়েছিল বিভিন্ন রকম উদ্ভিদ, বিবর্তনের পর বিবর্তন, আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে এই উদ্ভিদ থেকে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের, জন্তু জানোয়ারের, তারপর বানর, আর তারপর মানুষ। ডাক্তার বাবু, কিন্তু সব মানুষ কিন্তু এক জাতীয় জীব নয়, তাই সব মানুষকে মানুষের মতো দেখতে হলেও এখনো তাদের বুকে বাসা বেঁধে আছে আদিম যুগের পোকা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, গয়না, তুই তুই পোকাকে নিয়ে বাড়ি যা, আর ভূষণদাকে বলিস তিনি যেন ভেঙে না পড়েন। আমি খুব তাড়াতাড়ি ভূষণদার সঙ্গে দেখা করব। চল বোকা, বাড়ি চল। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, ডাক্তার বাবুকে আমি একটা কথা বলে যায়। বলো জয় মা কালী, জয় মা কালী। যিশু খ্রিস্টের সেই কথাটা তুমি এই লোক দুটোকে শুনিয়ে দিও ডাক্তার বাবু। কোন কথাটা বোকা? সেই যে ঈশ্বর, ওরা জানে না ওরা কি ভুল করেছে, তুমি ওদের ক্ষমা করে দিও ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করে দিও, তুমি ওদের ক্ষমা করে দিও। ডাক্তারবাবু, আপনি আমাদের ক্ষমা করুন। ওইস্টাকিবর বাবু, আকন্দ বাবু, ডাক্তার বাবু ক্ষমা করার আগে আপনারা আপনাদের সারাটা জীবনের পাপ ওই এক জায়গায় জমা করুন, জমা। ডাক্তারবাবু, আপনি কি আমার সঙ্গে কথা বলবেন না? আমাদের জীবন দর্শন হয়ে গেছে ডাক্তারবাবু, আপনি কি আমাদের ক্ষমা করতে পারবেন না? কি ভেবেছেন আপনি? কেন আপনি আমাদের সাথে কথা বলছেন না? আপনি কি আমাদের ক্ষমা ভিক্ষা দেবেন না ডাক্তারবাবু? ডাক্তার রবি, মহিতোষ বাবু, কুন্ডু বাবু, আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করুন, তারপর তো ক্ষমা ভিক্ষা চাইবেন। ডাক্তারবাবু, আমার হিসেবে পাগলের চেয়ে বড় পাগলা গারদ আমাদের এই সমাজ, এই সংসার। না হলে ভাই হয়ে বড় দাদার গালে চড় মারে কি করে? কি করে একটা মেয়ে আর একটা মেয়ে সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগে?
যাদের নিজেদের নামে অজস্র কলঙ্কের বোঝা, সেই অমানুষের দল অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে কি করে? আমি ক্ষমা করার আগে একটা প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিন। ওই নর্দমাক্ত কাদা সূর্যের দিকে ছুঁড়ে মারলে সূর্যের গায়ে সেই কাদা কি লাগে? না স্যার, না ডাক্তারবাবু, না। ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করো। ক্ষমা করলেন? কি জন্য ক্ষমা করলেন? কেন ক্ষমা করলেন? আপনি কি জানেন ওরা কারা? সারা দেশে ওদের সংখ্যা কত? ওদের আসল পরিচয় কি? পরিতোষ, ওরা সব দেশদ্রোহী স্যার। ওরা স্বার্থপর, ওরা ভারতবর্ষকে ভাগ করতে চায়। ওরা যাদের দলে যারা, ওরা মানুষের ঘরে আগুন লাগায়, ওরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায়, ওরা কন্যা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ওরা উগ্রপন্থীদের মদত যোগায়। পরিতোষ, তাই 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 আপনি ওদের ক্ষমা করলে আমি কিন্তু ওদের ক্ষমা করব না। কি করবে পরিতোষ? তুমি খুন করবো, খুন। ওরা মানুষের ঘরে আগুন লাগায়, যারা মানুষের নয় বদনাম দেয়, যারা সরকারি কর্মচারী হয়েও মানুষের ক্ষতি করে, সেই সব জানোয়ারদের আমি খুন করব। পরিতোষ, তুমি ভাই ভীষণ উত্তেজিত হয়ে পড়েছো। এই দেখুন স্যার, ওই জানোয়ারগুলোকে, মানুষের মুখোশধারী অমানুষগুলোকে খুন করার জন্য আমি ছুরি নিয়ে বেরিয়েছি। ওই মানুষের মুখোশধারী অমানুষগুলোকে খুন করার ছুরি এখন আমার হাতে। তুমি তো ছাত্র, খাতায় কলমে নাম মাত্র। তুমি তো শিক্ষিত। তাই তো আজ আমরা এই সমাজ সংসারে উপেক্ষিত। আমি যদি তোমাকে নতুন মন্ত্রে দীক্ষিত করতে চাই, বলুন, বলুন কি সেই দীক্ষা? তোমাকে ছুরি ফেলে দিয়ে আবার আঁকড়ে ধরতে হবে। সত্যের শিক্ষা দাও, দাও ছুরিটা দাও আমার হাতে। না না, ছুরিটা আমি দেবো না। তাহলে আমি একটা তোমাকে গল্প বলি, শোনো পরিতোষ। ছোট্ট গল্প। বলুন। একদিন একটা শিক্ষিত ছেলে একটা লোককে ছুরি মেরে খুন করেছিল। তারপর কি হলো জানো পরিতোষ? খুন করার পর সেই ছেলেটি ভাবতে লাগলো, রক্তমাখা ছুরিটা সে কোথায় লুকাবে? কেন? ছুরিটা সে জঙ্গলে ফেলে দেবে? পুলিশের কুকুর সেখানেও যে পৌঁছে যাবে পরিতোষ। তাহলে সে মাটিতে গর্ত করে ছুরিটা মাটিতে পুঁতে দেবে। পুলিশের কুকুর সেখানেও পৌঁছে যাবে। তাহলে সে ছুরিটা ফেলবে কোথায়? সে এক ভীষণ নিরাপদ জায়গা পরিতোষ। সে এক ভীষণ নিরাপদ জায়গা। পুলিশ সে জায়গার সন্ধান পাবে না, গোয়েন্দা কুকুরও সেখানে ঢুকতে পারবে না। আশ্চর্য তো। তাহলে সে ছুরিটা ফেলবে কোথায়? সেই মানুষ খুন করা ছুরিটা আর রক্তমাখা ছুরিটা অবশেষে সে বিদ্ধ করেছিল নিজের বুকে। তারপর তার মৃত্যু হলো পরিতোষ। এটাই শিক্ষার মৃত্যু। কি বললেন? শিক্ষা কি কখনো মানুষ খুন করতে পারে পরিতোষ? শিক্ষা কি রক্ত দেখে আনন্দ হয়ে উঠতে পারে? শিক্ষা সৃষ্টি করে, শিক্ষা অন্ধকারে আলো জ্বালায়। তুমি কি পারবে না সেই মানুষকে আঁকড়ে ধরে না মেরে চরিত্রের শিক্ষা শিক্ষিত করে সমাজকে নতুন শিক্ষায় আলোকিত করতে? ডাক্তার বাবু, দাও ছুরিটা ফেলে দাও পরিতোষ। আমার হাতে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করো। আগুনের পরশমণি এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। আগুনের
আমাকে ক্ষমা করবেন। আজ থেকে আমি আমার এই শিক্ষাকে এই সমাজে মানুষের কল্যাণে লাগাবো। আপনি আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। পাগলাগারদের পাগলারা একটু একটু করে সুস্থ হয়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করতে হবে। তথাকথিত কিছু অশিক্ষিত মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কে তাদের সঠিক ঠিকানা দেখাবে? বেঠিক ঠিকানা খুঁজে ফেরার অনুশোচনা। তুমি কি ফুটবল খেলতে খেলতে পাগল হয়েছিলে? আগে না ডাক্তারবাবু, একদল রাজনৈতিক নেতা আমাকে নিয়ে ফুটবল খেলেছিল বলে আমি পাগল হয়ে গেছিলাম। তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ ডাক্তারবাবু, সেজন্যই হাসপাতালে কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়ে দিলেন। তাই বাড়ি যাওয়ার আগে আমি আপনার সঙ্গে দেখা করতে এলাম। তুমি তুমি ফুল নিয়ে এসেছো কেন? আপনাকে দেবো বলে। আমাকে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো চিকিৎসা করে ভাঙিয়ে দিয়েছেন আমার বোধের ভুল। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার কথা মনে রাখবো। কোনদিন ভুলবো না ডাক্তারবাবু, কোনদিন ভুলবো না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত ফুলকে যে মরতে হয়, কেউ কি তার হিসাব রাখে? রাখে না ডাক্তারবাবু, রাখে না। আর তা যদি রাখতো, এই আমার মতো একজন নৃত্যশিল্পী কি পাগল হয়ে যেত। তুমি আগে হ্যাঁ ডাক্তারবাবু, আমি একটা মেয়েকে নাচ শেখাতাম। আমার এই ভালোবাসার প্রথম ফুল দিয়ে তাকে আমি ভালোবেসেছিলাম। তারপর একদিন সন্ধ্যাবেলায় সে আমারই কাছে আসছিল, কিন্তু হঠাৎ একদল সমাজ বিরোধী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এ দেশের গণতন্ত্রের মতো তাকেও গণধর্ষণ করেছিল। তারপর তাকে আমি বহু খুঁজেছিলাম, কিন্তু তাকে আর আমি খুঁজে পাইনি। তারপরই আমি পাগল হয়ে গিয়েছিলাম। আর সেই দিনই এই নৃত্যশিল্পীর কণ্ঠে দিয়ে ঝরে পড়েছিল বেদনার সুর। ইস, কি বেদনা বিধুর! বেদনার সুরে সুরে মনটা যে গেছে পুড়ে, আঁধারে হারিয়ে গেছে মোর ভালোবাসা। আজও খুঁজে পাই না তারে, তার দু চোখে অশ্রু যেন সৃষ্টি করে ভাষা। এ ভাষায় স্তব্ধ হয়ে আনে গো নীরবতা। আমি বারে তারে দেখিতে পেলে আর কিছু চাই না, আর চাই না। মানুষের ভুল ভেঙে গেলে, তাদের হারানো স্মৃতি ফিরে পেলে মনটা যেন ফুলের মতো পবিত্র হয়ে ওঠে। কিন্তু নীলাঞ্জনা অর্পে অঞ্জলির স্মৃতি আমি ফেরাতে পারছি না কেন? আমার চিকিৎসায় কত রোগী সুস্থ হয়ে গেছে, কিন্তু আমার নীলাঞ্জনা, তার স্মৃতি কি কোনোদিন ফিরবে না? বাট আই মাস্ট ট্রাই এগেন অ্যান্ড এগেন। আমাকে যেমন করি হোক তার স্মৃতি ফিরিয়ে আনতে হবে। তাই মনে করতে হবে, তাকে মনে করতেই হবে, সে অঞ্জলি নয়, সে নীলাঞ্জনা, সে আমার পালকি ভাঙাবো নীলাঞ্জনা। এই চিঠিটা পড়ুন, এখানে আমি ছাড়া আর কেউ নেই। কার চিঠি?
অঞ্জলি? আশ্চর্য তো, অঞ্জলি দেখছি আপনার একেবারে জপমালা হয়ে গেছে। হ্যাঁ, না না তা নয়, তবে তার স্বামীর চিকিৎসা করতে করতে আমি তার বন্ধু হয়ে উঠেছি, আর সে হয়ে উঠেছে আমার বান্ধবী। তাই নাকি? ভালো, জানা থাকলো। এবার বলুন তো চিঠিটা কার? আপনার? থামুন তো, তখন থেকে আপনি আপনি। খবরদার আপনি বলে আমাকে আর ডাকবেন না, এবার থেকেই তুমি বলবি তুমি। ইম্পসিবল, আমার পক্ষে তা সম্ভব নয়। আমি কিন্তু এবার থেকে তোমাকে তুমি বলেই সম্বোধন করব। কিসের অধিকারে? সেদিনের সেই অধিকারের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারিনি, কিন্তু আজ আমি বলছি শোনো, আমি তোমাকে তুমি বলবো ভালোবাসার অধিকারী। ভালোবাসা? ডক্টর, সিস্টার দুর্গা, চাতক পাখির তৃষ্ণা আকাশ থেকে বৃষ্টি ঝরাতে পারে না। বৃষ্টি ঝরে গাছের টানে, বৃষ্টি ঝরে মাটির টানে। আমি আমার ভালোবাসাকে যদি মাটি করে দিই, তাহলে যে আপনার জীবনটাই মাটি হয়ে যাবে। সিস্টার দুর্গা, একদম খাঁটি কথা বলেছো। আমি সেই মাটিতে দোপাটি ফুল ফোটাতে চাই। দুর্গা, হ্যাঁ, তোমার সাথে আমার অনেক কথা আছে। কি কথা? চাঁদের সাথে জ্যোৎস্নার যে কথা, সেই কথা। আহা, কি ব্যাকুলতা! অন্ধকারের সাথে জনক পোকার যে কথা, আহা, কি সেই কথা। বিকলতা! সমুদ্রের সাথে নদীর যে কথা, সেই কথা। তাহলে কাব্য করেই বলি, বলো। ফুলটা যে ফুটতে আছে দেরিতে। অনুপম ডাক্তার, এ কথাই তো লেখা আছে আমার এই চিঠিতে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি হারিয়ে ফেলেছেন আপনার হিতাহিত জ্ঞান? আপনার যে পরিচয় আমি পেলাম, তার জন্য ঘৃণা করে আপনার চিঠির প্রেমপত্রটা আমি ছুঁড়ে ফেলে দিলাম। অনুপম ডাক্তার, আমি এই চিঠি জোড়া লাগাবো ভালোবাসা দিয়ে। আমার ভালোবাসা দিয়ে ভালোবাসাকে ফিরিয়ে আনবো, আর সেই জন্য আমি এখনই ছুটে যাব অঞ্জলি বৌদির কাছে। আমি তার কাছে যাব যাব যাব। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতার নাম করা নট্য কোম্পানি। যে পালাটা করেছে যে তার নাম যে তাসের ঘর। বুঝলেন নট থরিস, বুঝলে অঞ্জলি সুন্দরী, তুমিও যাও না আর আমিও যাব। আজ সারা রাত এই পোড়ো বাড়িটায় তোকে নিয়ে আমি ভর্তি করবো। এক পাও এগিয়ে আসবে না পশু। শালা শালি একে বলে তো কি পিছু নাকি? আমি তোর যৌবনের মধু খাবে বলে শালা এতদিন তককে তককে ছিলাম, শালা ব্যাটলা সুযোগই পাচ্ছিলাম না। ও তাই বুঝি আজ সুযোগ পেয়ে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছি সেই পোড়ো বাড়িতে। আরে ভেবেছিলাম তোকে গাড়িতে করে শহরে নিয়ে যাব, কিন্তু সেটা তো হয়ে উঠলো না। তারা চুপ কর শয়তান। শয়তান নয়, শয়তান নয়,
আমি তোর যৌবনের মালঞ্চের মধুকর। তোর খেপা স্বামীর কাছে তুই এতদিন যা পাসনি, আজ ওকে তোকে সব দেব আমি। ওরে জানোয়ার, আমি বেঁচে থাকতে তুই কোনোদিন আমার ইজ্জত নষ্ট করতে পারবি না। তবে রে শালি, এখনো ফোলা করছে। আজ আর তুই তোর ইজ্জত রক্ষা করতে পারবি না রে শালি। কি বললি পশু? তোর টাটকা যৌবনটা আজ উপবাসে, উপবাসী যৌবনটা আজ অস্থির করে দেব রে শালি। দাঁড়া, মালটা ঠিক জমলো না, একটু মাল টেনে আসি, দাঁড়া। চলে গেল ওই জানোয়ারটা, মদ খেতে চলে গেল। এবার মদ খেয়ে এসে আমার যৌবনের দিকে হাত বাড়াবে, কিন্তু যেমন সাপিনীকে মানায় ওঝা, যেমন সাপিনীকে তেমনি ভালোবাসাকে মানায় ওঝা। তেমনি ভালোবাসাকে মানায় এই রাজা, ভালোবাসা তারি প্রজা, যেমন সাপিনীকে ওঝা। হ্যাঁ, গান গান চলে। কোন গানটা গাইবো? আরে সেই গানটা, আরে সেই গানটা, এই গানটা গিয়ে প্রথম দিন বোকারামের মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিলে, সেই গানটা গা। না না না, তবে রে হারামজাদি, তোর বিষ দাঁত আজ আমি ভাঙবই। খুব বাড়ি বেড়েছিস। কি দেখে চমকে উঠলি জানোয়ার? কি দেখে চমকে উঠলি? নিজের বোনকে দেখে, তাই না? তুই তো রাস্তার খেপা কুকুর, অসভ্যতার এঁটো চাটা রাস্তার খেপা কুকুর। তোকে তোর কথা শুনে আমি ভুল করেছি। তোর কথা শুনে বাড়ি ভাগ করে দিয়ে দেবতার মতো ভাসুরের মনে, দাদুর মনে কষ্ট দিয়েছি। তাই তোকে, তোর কোনো কথা আমি শুনবো না, তোকে আমি ক্ষমা করবো না, তোকে আমি মুখটা ভেঙে দিলে তুমি আমি কুকুর লাড়িয়ে দেবো। বলি, তুই আমাকে বাঁচা রে বোন, তুই আমাকে বাঁচা। কাঁচা মাংস খেকো জানোয়ার, তোকে আমি বাঁচাবো এটা তুই ভাবলি কি করে? কি করে ভাবলে তুই? আমার তোর সামনে আরেকটা জুতো রে জানোয়ার। আমাকে তোমরা ক্ষমা করে দাও। ক্ষমা করবো তোকে? তোর মতো জানোয়ারকে, তোর মতো জানোয়ারের কথা শুনে আমার সোনার সংসারটা ভেঙে আমি ছারখার করে দিয়েছি। আমার বড় দাদার গালে আমি চর মেরেছি। তোর কোনো ক্ষমা নেই রে জানোয়ার, তোর কোনো ক্ষমা নেই। কিন্তু খুব বেশি ভুল করিনি ভাই, সামান্য 100। সামান্য 100টা ভুলের দাম শুধু জুতো। মারো ওই শয়তানকে, জুতো মারো। দাঁড়ান, আপনারা একটু চুপ করুন, একটু চুপ করুন। ছোট ঠাকুরপো, ওই ওই খেপা কুকুরটাকে তুমি চেপে ধরো, আর আমি ওকে প্রথম জুতোটা আমি মারবো। না 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 না। কোথায় পালাবি রে জানোয়ার? আজ রাজামূর্তি স্বভাবটাকে, শান্ত স্বভাবটাকে অশান্ত করে তুলেছিস। আর মেরো না, ছেড়ে মেজো বৌদি, তুমি একা জুতো মারো, তোমার জুতোর খেতে আর বেশি ভালো লাগবে। আর মেরো না, ছেড়ে দাও। আর মেরো না, ছেড়ে দাও। আর মেরো না, ছেড়ে দাও। আমার কথা শুনুন, হিংসা থেকে হিংসাকে পরাজিত করা যায় না। হিংসাকে পরাজিত করতে হলে তাকে ক্ষমা করতে হয়। দাদা বাবু,
শোনো বোকারাম, তুমি তো আর বোকা নেই, তুমি তো এখন বুদ্ধিমান। কোনো বুদ্ধিমান মানুষ কি কোনো মানুষের বুকে পা দিয়ে দাঁড়াতে পারে? পাটা নামাও ভাই, আর আপনারাও জুতোটা নামান। ডাক্তারবাবু, 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 আপনি মানুষ নন, মানুষ নন, আপনি হলেন সাক্ষাৎ দেবতা। কেন আমি মানুষ নই? কেন আমি দেবতা? কেন আপনি একটা রক্ত মাংসের মানুষকে দেবতা বানাতে চাইছেন? যান যান, এখান থেকে পালিয়ে যাওয়ার সময় এই নতুন করে জেগে ওঠা মানুষগুলোর কাছ থেকে শিক্ষা নিয়ে যান, দীক্ষা নিয়ে যান। সরল ঘোষালের হয়ে আমি আপনাদের সকালের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা সরল বাবুকে ক্ষমা করে দিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি তো নির্লজ্জকে লজ্জা দিলেন। এটা যে আমার শিক্ষাবোধের লজ্জা। ডাক্তার বাবু, তুমি তো কত কি দিলে, কিন্তু আমাদের তো কিছু দিলে না। দাদু, দাদু, পুরা চুপ কর তো, কথাটা আমার শেষ করতে দে। আমার কাছে আপনি কি চান দাদু? আমি তোমার কাছ থেকে ছোট দাদু অঞ্জলি স্মৃতি ভিক্ষা চাই। অঞ্জলির স্মৃতি? হ্যাঁ ডাক্তারবাবু, আমরাও চাই, অঞ্জলি স্মৃতি ভিক্ষা চাই। আপনি যেমন চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছেন, ঠিক আমার স্ত্রীর চিকিৎসা করে তাকেও আপনি সুস্থ করে তুলেন ডাক্তারবাবু, তাকেও সুস্থ করে তুলুন। বোকারাম, আমি অঞ্জলির স্বামী হয়ে আমি আজ পর্যন্ত জানতে পারলাম না অঞ্জলি আসলে কে। অঞ্জলি কে? হাসবেন না ডাক্তারবাবু, হাসবেন না। আমরা জানতে চাই অঞ্জলির আসল পরিচয় কি, ও কে? আমরা জানতে চাই। জানাবো। আমি তো এই শুভ দিনের জন্যই অপেক্ষা করছিলাম। শুধু আপনাদের ভয়ে, সমাজের ভয়ে, লোক লজ্জা আর পরিহাসের ভয়ে আমি এতদিন সে কথা আপনাদের বলতে পারিনি। আমি অক্লান্ত চেষ্টা করে অভিনয়ের পদ্ধতিতে অঞ্জলির স্মৃতি আমি ফিরিয়ে আনবো। তাই ভাবতে মাত্র আমাকে আপনারা একটা রাত সময় দিন। হ্যাঁ, শুধু একটা রাত। আমাকে সারা রাত্রি ভেবে ঠিক করতে হবে। নীলাঞ্জনার স্মৃতি ফেরেবার শেষ চেষ্টা আমাকে করতে হবে। নীলাঞ্জনা ডাকাত দলের মধ্যে বিপদে পড়ে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল। এখন সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে আবার সেই পালকি ভাঙার ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। তাতে মানসিক দৈহিক আঘাত পেয়ে নীলাঞ্জনার স্মৃতি ফিরে আসতে পারে, কিন্তু নীলাঞ্জনার স্মৃতি ফিরে পাবার পর এক ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যার সমাধান করা আমার মধ্যে চিকিৎসকের পক্ষে করা সম্ভব নয়। তখন আপনাদেরকে এগিয়ে আসতে হবে সমস্যার সমাধান করতে। আপনারা যা বলবেন তাই হবে চূড়ান্ত মীমাংসা। মাননীয় দর্শক মণ্ডলী ও আমার মা বোনেরা, আপনারা মনে করুন আমি একটা বিশেষ উপায়ে নীলাঞ্জনের স্মৃতি ফিরিয়ে দিলাম। এখন সে আর অঞ্জলি নয়, সে আমার নীলাঞ্জনা। আপনাদের পালকি ভাঙাবো। ওই দেখুন আপনাদের কল্পনা স্মৃতি ফিরে পাওয়া পালকি ভাঙাবো আসছে। ও কি বলে আপনারা শুনুন। আমার মাথাটা ঘুরছে, আমি ভেসে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, আমি তত্তর করে ভেসে যাচ্ছি। কি ভয়ঙ্কর স্রোত! তোমরা আমায় ধরো, আমায় বাঁচাও।
এ কি অঞ্জলি? অঞ্জলি, তোমার কি হয়েছে? তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? বলো তোমার কি হয়েছে? কি ভয়ঙ্কর স্রোত! আমি ডুবে যাচ্ছি, আমি ভেসে যাচ্ছি। তোমার কোনো ভয় নাই অঞ্জলি, এই তো আমি তোমায় শক্ত করে ধরেছি। ওঠো, উঠে বসো, ওঠো। কে আপনি? খবরদার, খবরদার, আমার গায়ে হাত দিতে আসবেন না। এখনো তোমার ভয় কাটেনি দেখছি। আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী অঞ্জলি। কে অঞ্জলি? কাকে আপনি অঞ্জলি বলে ডাকছেন? আমি চুপ! খবরদার, হাত দেবেন না আমার গায়ে। আমার গায়ে হাত দিতে আপনার লজ্জা করছে না? এমনি ভাবে পরিস্থিতি ছুটে আপনি নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে না? লম্পট কোথাকার, চরিত্রহীন কোথাকার! কি বলছো ছোট বৌমা? কে কে আপনারা? এই নদীর ধারে আপনারা কেন এসেছেন? কি জন্য এসেছেন? ডাকাতের হাতে মার খেয়ে আমার ডাক্তার স্বামী ওই ভাঙা নদীর পালকিটার কাছে পড়ে আছে, আর আপনারা এসেছেন মজা দেখতে, তাই না? ছোট বৌমা, তুমি কি আমাকে চিনতে পারছি না নাথবউ? নাথবউ? হ্যাঁ, তুই আমার নাতির বউ। তোমার নাম অঞ্জলি। অঞ্জলি আমার নাম? কই, কেউ তো কোনোদিন এই নামে আমায় ডাকেনি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে মনে করে দেখো। হ্যাঁ, দেখেছি, অঞ্জলি বলে ডেকেছি। কারণ ফুলসজ্জা রাতে দাদু তোর নাম দিয়েছিল অঞ্জলি। অঞ্জলি? হ্যাঁ, হ্যাঁ, মনে করে দেখো ছোট বৌমা, মনে করে দেখো। আমাকে একা পেয়ে আপনারা যা খুশি তাই মনে করছেন, তাই না? কিন্তু কেন এরকম করছেন আপনারা আমার সঙ্গে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমার বিয়ের পর আমার ডাক্তার স্বামীর সঙ্গে আমি পালকি চড়ে যাচ্ছিলাম এই নদীটার পাশ দিয়ে। এমন সময় ডাকাত পড়লো। ডাকাতরা পালকিটাকে ভেঙে লাঠি দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করলো। তখন আমার স্বামী যন্ত্রণা কাতর কণ্ঠে চিৎকার করে বলে উঠেছিল, তুমি কোথায়? নীলাঞ্জনা, অনুপম নীলাঞ্জনা। আমার প্রেম, আমার ভালোবাসা। অনুপম ডাক্তার, তোমার ভালোবাসা নয়, তোমার ভালোবাসা আমি। তোমার মনে পড়ছে না অঞ্জলি? আমি ভালোবাসতে জানতাম না, তোমার ভালোবাসা দিয়ে তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছো। ভালোবাসা শিখিয়েছিলাম। মনে করে দেখো অঞ্জলি, মনে করে দেখো, আমি তখন ভালো করে কথা বলতে পারতাম না, ভালো করে চলতেও পারতাম না। তুমি আমাকে লেখাপড়া শেখালে, ভালো করে চলতে শেখালে, আর তুমি বলেছিলে ভালোবাসা বুঝতে পারো না। আমি বলেছিলাম ভালোবাসা কোথায় থাকে গো, আর তুমি বলেছিলে ভালোবাসা থাকে মানুষের বুকে, আর ভালো লাগা থাকে মানুষের চোখের দৃষ্টিতে, আর মেঘ মাটিকে ভালোবাসা জানায় অঝড় ধারা বৃষ্টিতে। আপনি কি পাগল নাকি? এসব কথা আমি জীবনে কোনোদিন বলিনি। ওই তো কদিন আগে তুমি আমাকে বলেছিলে, ওই দেখো দুটো পাখি কেমন মুখোমুখি বসে আছে, আর আমি বলেছিলাম ওরা ভালোবাসছে বুঝি। আমি বলেছিলাম তারপর ওরা কি করবে, আর তুমি বলেছিলে ভালোবাসার গান গাইবে। তারপর তুমি আমাকে সেই গানটা শিখিয়েছিলে, ওঠে চাঁদটা কাঁপে বুকটা, ওঠে চাঁদটা কাঁপে বুকটা, ওঠে চাঁদটা কাঁপে বুকটা, ছায়া ছায়া জোছনা কি মায়া, ছায়া ছায়া জোছনা কি মায়া, মাটিতে ঝরে পড়ে মনি। চুপ করুন অনুপম, অনুপম, এই লোকটা পাগল নাকি? তুমি অঞ্জলি, অঞ্জলি, তুমি কি এই বুকার কান্না শুনতে পাচ্ছ না? কি করে পারবে ভূষণ বাবু? নীলাঞ্জনা আমার স্ত্রী, ঘোটানো চাকরি ভোকারামের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আইনত নীলাঞ্জনা ভোকারামের স্ত্রী হলেও, তাছাড়া তো ভোকারামের সব কথা আপনারা জানলেন। নীলাঞ্জনার পূর্বের স্মৃতি ফিরে পাওয়া ভোকারামের কথা তার মনে পড়বে না।
বউ, এই বউ, তুমি রাগ করেছো তাই না? এই দনম দুঃখিনী সীতা লবণ তুলি কলে, অত কাননে তাকে লাকে বন্দি করে। দনম দুঃখিনী সীতা লবণ তুলি কলে, অত কাননে তাকে লাকে বন্দি করে। তুমি আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলো, নইলে আমি পাগল হয়ে যাব। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি তুই? আপনারা সকলে নীলাঞ্জনার কথা শুনলেন। কাজে আর দেরি না করে নীলাঞ্জনাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি নীলাঞ্জনাকে নিয়ে চলে যাচ্ছি। ডাক্তার বাবু, শোনো নীলাঞ্জনা, চলো। লাবণ, লাবণ আমার থিতাকে তুলি করে নিয়ে যাচ্ছে, আর আমি এই লাবণকে বধ করে থিতাকে উদ্ধার করব। আমার দাদু বলে, জানিস বোকা, যখন কোনো মেয়ে বিপদে পড়ে তখন তাকে তুই উদ্ধার করবি। আমি তাই, এই লাবণ, তুমি আমার থিতাকে ঠেলাও বলতি, না আমি তোমার এখনই গলা টিপাবো। ডাক্তার বাবু, আপনার গলায় কি হয়েছে? আপনি চিৎকার করে উঠলেন কেন? আপনি কি অসুস্থ? আমি কোথায়? আপনারা কি বলছেন? ডাক্তার বাবু, আপনার কথা মতো আমরা এইখানে এসেছিলাম ছোট বৌমার স্মৃতি ভিক্ষা চাইতে। কে অঞ্জলি? কার স্মৃতি? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? মাননীয় দর্শক মন্ডলী ও আমার মা বোনেরা, আপনারা আমার ভাবনার মধ্যে দেখতে পেলেন এক ভয়াবহ ঘটনা। নীলাঞ্জনা স্মৃতি ফিরে পেয়ে বোকারামকে ছেড়ে আমার সঙ্গে চলে গেলে কি পরিণাম হবে আপনারা নিজের চোখে দেখলেন। মানুষকে সুস্থ করে মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমি চিকিৎসকের মহান কর্তব্য পালন করেছি। আমার চিকিৎসায় ফুটবল ড্যান্সার সুস্থ হয়েছে, পরিতোষিংসা ভুলে শিক্ষার পথ বেছে নিয়েছে, আর বোকারাম সুস্থ হয়েছে। আবার যদি অঞ্জলিকে ওদের কাছ থেকে আমি কেড়ে নিই, তাহলে বোকারাম আবার পাগল হয়ে যাবে, সেই সঙ্গে পঞ্চানন দাদুও মারা যাবেন। কিন্তু এই সব জেনে কি আমার উচিত হবে অঞ্জলির স্মৃতি ফিরিয়ে দেয়া? না না, কিন্তু আমি চিকিৎসক হিসেবে নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে দিতে বাধ্য। আমি মানুষ হিসেবে, দার্শনিক হিসেবে, সমাজ শিক্ষক হিসেবে সেটা হবে অমানবিক, অসামাজিক এবং আত্মকেন্দ্রিক। কিন্তু তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী নীলাঞ্জনাকে আমি তাই বোকারামের হাতে তুলে দিলাম। আমি জেনে শুনে বিষ করলাম পার। আমি জেনে শুনে বিষ করলাম পার ডাক্তার বাবু। কিন্তু আমি ওদের কি জবাব দেব? হ্যাঁ হ্যাঁ, আমি পাগলের অভিনয় করে সত্যটাকে এড়িয়ে যাব। ওরা ভাববে ডাক্তারবাবু পাগলের চিকিৎসা করতে করতে ডাক্তারবাবু নিজেই পাগল হয়ে গেছেন। কি হলো ডাক্তার বাবু? আপনি সেই থেকে কি এত ভাবছেন? হ্যাঁ, সে ডাক্তার কাকে আপনারা ডাক্তার বলছেন? আপনারা সবাই পাগল হয়ে গেছে। ডাক্তারবাবু অমন করে হাসছেন কেন? ডাক্তারবাবু কি পাগল হয়ে গেছে? এরা দেখছি সবাই পাগল। না বাবা, আমি এখানে আর একটু থাকবো না। এদের মজা থাকলে আমি পাগল হয়ে যাব। ডাক্তারবাবু, ডাক্তার বাবু, আপনি কি সত্যি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি গান গাইবো, আমি নাচবো,
আই এম সরি, আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি ডাক্তারবাবুর মানসিক গন্ডগোল হয়েছে। এক কথায় উনি পাগল হয়ে গেছেন। তাই ইমিডিয়েট উনার খুবই চিকিৎসার প্রয়োজন। তাই উনাকে আমি কলকাতায় নিয়ে যেতে চাই। তাই যান এরা সবাই পাগল হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি ডাক্তারবাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। কুন্ডু বাবু, মরিতোষ বাবু, আপনারা ডাক্তারবাবুর হাতে পায়ে বেরি পরিয়ে দিন, আমি গাড়ি রাখতে যাচ্ছি। আমি বললাম নীলাঞ্জনা তুমি কোথায়? ডাকাতরা বলল ওই কুপাই নদী জলে ভাসিয়ে গেছে, তোর পালকি ভাঙা। সকলকে অসংখ্য ধন্যবাদ। কমিটির পক্ষ থেকে আমরাও এবারেও যে যাত্রাপালার আয়োজন করেছিলাম, ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত যাত্রাপালা পালকি ভাঙাবো এইমাত্র মঞ্চস্থ হলো। আমরা সকলকে যারা দর্শক উপস্থিত হয়েছিলেন এবং তার সঙ্গে আমাদের যারা শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন সকলকে আমরা ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর একটা বিশেষ আবেদন থাকবে প্রত্যেকের কাছে যে আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করেছেন, পাড়ার সকল মানুষের কাছে আবেদন থাকবে যদি সহযোগিতা আপনাদের থাকে, ঠিক আগামী বছর আমরা ঠিক একদম আমাদের এই কালী পুজোর পরের দিন আমরা আবার নতুন কোনো যাত্রা পালা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা অবশ্যই আমরা নটি বিনোদিনী আপনাদেরকে শুনিয়ে রাখছি, আমরা সেই পালাকে নিয়ে এগিয়ে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।